সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির কথা আপনি বলছিলেন, সেখানে আমরা দুর্নীতির শত শত অভিযোগ এখন দেখছি। প্রায় অনেক মানে হাজার কোটি টাকার আর্থিক অনিয়ম, অর্থ পাচারের ধরনের অভিযোগ সামনে আসছে। আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আমি আপনার মন্তব্য শুনবো যে সময়টায় আসলে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কথা বলেছিলাম, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কোথায়, কি পেলাম আমরা? আসতে পারে অভিযোগ আসাটা তো কোনো সমস্যার কিছু না। এবং আপনার সত্যি আমি বলেছি এর আগে, যখন মুখ্য সচিব বেগম জিয়ার যিনি পিএস ছিলেন, উনি একটা আমলাদের একটা মিটিংয়ে এই কথাটা বলেছেন যে 8জন উপদেষ্টার ব্যাপারে আমরা আমাদের কাছে ফাইলস আছে, আমরা এগুলো এক্সপোজ করব। একটা হচ্ছে উনি বলবার পরেও বছর পেরিয়ে গেছে এবং এখন ওনার সরকার এখন ক্ষমতায়, প্রকাশ করছেন না কেন? আমরা তো দেখতে চাই। আপনি দুদকের পুরো টিমকে আপনি রিজাইন করতে বাধ্য করলেন, এখন পর্যন্ত আপনি তাদেরকে রিপ্লেস করেন নাই, তাহলে আপনি সুশাসনটা দেবেন কোথায়? আপনার এই জায়গাটাতে আমরা কোনো দ্বিচারিতা দেখতেছি। আমরাও চাই সিরিয়াসলি যে এটা নিয়ে রাজনৈতিক বক্তব্য না দিয়ে সিরিয়াসলি বিচারের জায়গাতে চলে যান। অভিযোগ আপনি দায়ের করেন, দুদককে দিয়ে ইনভেস্টিগেশন করান, কাকে কোথায় কোন জায়গা থেকে আপনি এক্সপোজ করতে পারবেন এক্সপোজ করেন, বিচারের মুখোমুখি করেন। কারণ দুর্নীতি, লুটপাট এমন একটা জায়গা, রাষ্ট্রকে যদি রাষ্ট্র বানাতে হয়, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী থেকে শুরু করে কাউকে এই ব্যাপারে ছাড় দেবার কোনো সুযোগ নাই। সে যত গুরুত্বপূর্ণ সময়ে যত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করুক না কেন। কিন্তু যদি আপনি বিচারের দিকে না নিয়ে বারবার শুধুমাত্র এলিগেশন দেন, অমুকের রেজিগনেশন চান, উনিও এত টাকা লুটপাট করেছে, সেগুলো আলটিমেটলি হাস্যকর প্রমাণিত হবে। এগুলো বিরোধী দলীয় বক্তব্য। এগুলো মনে হয় না যে আপনারা এখন সরকারে আছেন। আমরা চাইবো আপনারা সরকারে আছেন, সরকারে থাকার মতো করে এগুলোকে ডিল করেন। ওকে, সরকারি থাকার মতো করে ডিল করতে গেলে তো ফ্যাক্ট সহ সামনে আনতে হবে এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে প্রমাণ, সাক্ষ্য প্রমাণ সহ সেটা আসলে উন্মোচিত করতে হবে। রেজাউল করিম রনি, আপনি কি মনে করেন সরকার সেই কাজটি আসলে করবে কিনা, কতটুকু আশাবাদী আপনি? যাই হোক, আমি আগের একটু বক্তব্য শেষ করে দিই। আসলে আমি মনে করি ভারতের এবং বিভিন্ন দেশে যারা আমাদের প্রতিবেশী দেশগুলোতে যারা গণতন্ত্রপরায়ণ মানুষ আছেন, তাদেরও কিন্তু এটা অস্থিতিশীলতার এই যে বয়ান, আরেকটা হলো যে ধরেন আপনার ফেয়ার তৈরি করা, সমাজের মধ্যে ভয়ের একটা পরিবেশ তৈরি করা। এর মধ্য দিয়ে আপনি দেখেন পশ্চিমবঙ্গে আজকে বিজেপি কীভাবে একটা মুসলিম বিদ্বেষ ছড়ানোর মধ্যে দিয়ে কীভাবে তারা দখল করলো। আমাদের এখানে একইভাবে হ্যাঁ হিন্দুদেরকে নিয়ে, মানে সনাতন ধর্ম যারা অনুসারী তাদেরকেও কিভাবে ব্যবহার করা হচ্ছে সেগুলো, এবং একইভাবে মুসলিম কমিউনিটি যারা তাদেরকেও ব্যবহার কিভাবে করা হচ্ছে, এগুলো আমরা দেখতেছি পুরানা প্র্যাকটিস। সেক্ষেত্রে উভয় দেশের এবং একটা গণতন্ত্রপরায়ণ দেশ যারা আছে, আমরা মনে করবো তাদেরকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে, এবং যারা দায়িত্বপূর্ণ আছেন আলেম সমাজ বিশেষ করে বাংলাদেশে, তাদেরকে সবচেয়ে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আরেকটা হলো যে এখানে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক লাগবে। সেই সুসম্পর্কের জায়গা থেকে আজকে আমি সোনিয়া গান্ধীর কলাম দেখতেছিলাম যে গাজায় যে গণহত্যা, এই মানে ওয়ার্ল্ড আফটার গাজা, পঙ্কজ মিশ্র যেটা লিখছে, এরপরে এই গণহত্যার পরে পৃথিবী আসলে আর আগের মতো নাই। সেইখানে ইসরায়েলের সাথে ভারতের যে সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, মানে এই গণহত্যার পূর্ণ প্রতিবাদ না করা, এটা নিয়ে কিন্তু ভারত সারা পৃথিবী নিন্দিত হচ্ছে। যেখানে খোদ আমেরিকা এবং তথাকথিত ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, লিবারেল ওয়ার্ল্ড, প্রত্যেকটা জায়গায় আমরা প্রতিবাদ দেখতে পাচ্ছি, সেখানে ভারত কিন্তু প্রতিবাদ তো দূরের কথা, বরং ইসরায়েলের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। ফলে এটা ভারতকেও চিন্তা করতে হবে যে এতে করে তার যে কূটনৈতিক আপনার সক্ষমতা গ্লোবালি, তার কিন্তু স্ট্যাটাস কো ক্ষতিগ্রস্ত হচ্ছে বা নামছে, এটা মানুষ ভালোভাবে দেখছে না। ফলে সেদিক থেকে এবং বাংলাদেশকে এরকমভাবে অস্থিতিশীল করার জন্য শোয়েব চৌধুরীর মতো কিছু লোকজন, কিছু আপনার এবং অনলাইনকে ব্যবহার করা, বিভিন্ন রকম প্রোপাগান্ডার জন্য ব্যবহার করা, এইটা এখন মানুষ বুঝে। আমার ধারণা এগুলো যে একটা ষড়যন্ত্র এবং এগুলো যে আপনার জাস্ট প্রোপাগান্ডা এবং অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা, এগুলো মানুষ বুঝে, এগুলো সিরিয়াসলি নিচ্ছে না। তারপরেও সরকারকে এই প্রক্রিয়াগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে, কারণ এইভাবে অনেকবার বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আর এখানে দুর্নীতির কথা যেটা বলে থাকেন, দুর্নীতির অনেক বড় বড় কথা বলা হয়। তো আপনার প্রত্যেক আমলের দুর্নীতির যদি বিচার না হয়, তাহলে পরের আমলে সেটার থেকে মানুষ বের হইতে পারে না। ফলে ইন্টিরিয়ামের আমলে অনেক ভালো ভালো কাজও হয়েছে। এখন এমনভাবে অনেকে আবার এটার নিন্দা করে যাতে মনে হয় যে আপনার আওয়ামী লীগের জন্য স্পেস ক্রিয়েট হয়। ইন্টিরিয়ামের আমলটা একটা বিশেষ পরিস্থিতি সরকার ছিল, কিন্তু সেই সরকারের প্রত্যাশা মানুষের যে প্রত্যাশা ছিল সেই সরকারের উপর, সেটা সরকার ডেলিভারি কেন করতে পারেনি সেটা নিয়ে এখন বিভিন্ন উপদেষ্টারা নিজেরাই বক্তব্য রাখছেন। এখন এইটা যদি আপনি বিচারের আওতায় না আনেন, এটা যদি আপনি জবাবদিহিতার আওতায় না আনেন, তাহলে তো এই আমলে আমরা যদি আইনের শাসন, ঘুষ, দুর্নীতি মুক্ত প্রশাসন পেতে চাই, সেই জিনিসটা হবে না এবং এখনো হচ্ছে না।
এখন আপনি দেখেন ঘুষ চাকরি নিয়োগ প্রক্রিয়ায় এখানে ঘুষের একটা সর্বদলীয় সিন্ডিকেট আছে। আমি এমনও শুনছি যে পলিটিক্যাল রেফারেন্স দিলে বরং আরো চাকরি হচ্ছে না। আপনি যে বলেন যে সব দলীয়করণ হচ্ছে, চাকরি বাকরির ক্ষেত্রে এখানে বিএনপি, জামাত, আওয়ামী লীগ, হ্যাঁ, এখানে একটা ভৌতিক চক্র আছে যেখানে আপনি যত বড় রেফারেন্স নিয়ে আসেন না কেন, ইকোনমিক্যাল লেনদেনের পর, লেনদেনটা নিশ্চিত হওয়ার পরে তারপরে রেফারেন্সের বিষয়ে আলাপ হবে। আগের লেনদেন ঠিক করে ফেলতে হবে আপনার। তাহলে এই যে প্রক্রিয়া, এই যে প্রাতিষ্ঠানিক রূপ দুর্নীতির হাসিনা গড়ে তুলছে, সেই জায়গার থেকে যদি আপনি বের না করতে পারেন, তাহলে তো এই যে যেটা বললাম পুনর্গঠন, অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে আপনি যাইতে পারবেন না। অবশ্যই প্রতিযোগিতা করে একটা গ্রামের সাধারণ কৃষক ঘরের ছেলের সরকারি চাকরি পাইতে হবে কোনো রকম রেফারেন্স ছাড়া, সে জায়গায় যাইতে হবে। বিএনপিকে মানুষ ভোট দিয়ে ক্ষমতায় আনছে কেন? এই জায়গার জন্য। বিএনপি মুখ চাইয়া ক্যাডার ভিত্তিক সংগঠনগুলো যেরকম করে সেরকম না, যে কোনো মানুষকে যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ার কাঠামো নিশ্চিত করবে, কিন্তু সেটা এখনো করা যায়নি। এটা বিগত আমলে করতে পারলে ভালো হতো, বিগত আমলে করা তো যাই নাই, বরং বিগত আমলে দুর্নীতির যে খবরগুলো বের হয় সেগুলো বিস্ময়কর এবং খুবই লজ্জাজনক। ফলে এই কাঠামো থেকে ওভারনাইট আমরা বের হয়ে যে সেটা আশা করছি না, কিন্তু এটার কার্যকর উদ্যোগ, বের হওয়ার উদ্যোগ তো দেখতে পাচ্ছি না আমরা এখনো। সেটা হতাশার। আমি সরকারকে আহ্বান জানাবো, এই যে সর্বদলীয় চক্র, হ্যাঁ, আপনারা এখানে নিয়োগ বাণিজ্যের ক্ষেত্রে গড়ে উঠছে, এটাকে আইডেন্টিফাই করেন এবং এই আমলা প্রজাতন্ত্রী বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমলা প্রজাতন্ত্রী বাংলাদেশের পরিণতি বাংলাদেশ দেখছে। হাসিনার এই সরকারটা একটা আমলা প্রজাতন্ত্রী সরকার ছিল, ইন্টিরিয়ামের গভর্নমেন্ট একটা টেকনোক্রেট আমলা মিলায় একটা হাইব্রিড, একটা আরেকটা জগা খিচুড়ি ছিল। বলে এখন আর আমরা রাজনীতিবিদদেরকে এখানে জনগণ 2/3 মেজরিটি ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচিত করেছে জনতার সাথে ক্ষমতার সম্পর্ক স্থাপন করার জন্য, আমলা দিয়ে দেশ চালানোর জন্য না। এই এত গরিব মানুষের দেশ, অত সরকারি অফিসগুলোতে চকচক করে আয়নার মতো। আপনার আয়না লাগবে না, আপনি নিজে তাকায় টাইলস এত চকচক করে নিজেরা দেখতে পারবেন, চুল আশ্রাইতে পারবেন। দরকার নেই তো গরিব মানুষের দেশে এই বাহাদুরের, এই জমিদারের দরকার নেই। সরকারি চাকরিটা সোনার হরিণ হয়ে গেছে, আপনি ইউনিভার্সিটিগুলো শিক্ষা দীক্ষা ধ্বংস হয়ে গেছে, সব বিসিএস মুখী। বিসিএস একটা চাকরি দিবে, সুন্দরী মেয়ে বিয়ে করবে, খাবে দাবে, ঘুষ লুটপাট, বিদেশ চলে যাবে, খুব সুন্দর জীবন, দেশের 12টা। এই একটা দেশ উন্নতি করছে না অবনতি করছে, তার সাধারণ একটা লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে সরকারি চাকরি থেকে অনীহা তৈরি হবে। কারণ আপনি যদি বড়লোক হইতে চান কোনো সমস্যা নেই, বড়লোক হওয়ার আকাঙ্ক্ষার মধ্যে কোনো পাপ নাই, কিন্তু কোন প্রক্রিয়া হচ্ছে সেটা আপনি যখন দেখবেন যে একটা লোক বড় লোক হইতে যায়, ও তো প্রাইভেট সেক্টরে যাবে, প্রতিযোগিতা করে এখানে টাকা বানাবে, ব্যবসা বাণিজ্য করবে, সরকারি চাকরির জন্য যাবে কেন? তার মানে কি? লুটপাটের এই যে একটা সোনার খনি আপনি বানায় রাখছেন সরকারি চাকরির নামে, এই জায়গার থেকে দেশকে বাইর করতে হবে। না হলে আপনি যেই ভালো ভালো প্ল্যান নিচ্ছেন, যে প্রক্রিয়ার মধ্যে আসছেন, সেইটা কোনো কিছুই বাস্তবায়ন করা যাবে না। একদমই